সবাইকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো আমরা ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের এসএলএসটি 9-10 লাইফ সায়েন্স প্রিপারেশানে আমরা যে শিডিউল অনুযায়ী স্টাডি শুরু করেছি তার প্রথম যে টেস্ট নেওয়া হয়েছিল তার সলিউশন আমরা আজকে নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তোমরা অনেকেই এই কোশ্চেনগুলো অ্যান্সার করে আমাকে পাঠিয়েছিলে, আমি তাদেরকে সলিউশন করে বা তার ইভ্যালুয়েশন করে তোমাদেরকে আমরা রিপ্লাই দিয়েছি। আমরা ফার্স্ট যে কোশ্চেনগুলো দিয়েছিলাম তোমাদেরকে, তো সেই কোশ্চেনগুলো যদি আমরা দেখে নিই তাহলে প্রথমে জেনারেল বটানি থেকে প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাস্ট কি এই কোশ্চেনটা ছিল। সিনোসাইট এবং সিনসাইটিক কোষ বলতে কি বোঝায়, ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কাকে বলে। নেক্সট যদি কোশ্চেন দেখি আমরা, উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ কাকে এবং কেন বলে, ডলিপোর সেপ্টাম কি, কাদের দেখা যায়, মেসোজোম এবং ম্যাগনেটোজোম কি। এর পাশাপাশি আমরা আর্গেস্টিক বস্তু কি, কোষের গুরুত্ব কোথায়, রাইবোফোরিন কি, এর কাজ কোথায়, এবং অর্ধ সংশ্বাসিত অঙ্গাণু কাদের এবং কেন বলে, এবং কোয়ান্টোজোম কাকে বলে। এই কোশ্চেনগুলো আমরা দিয়েছিলাম। তো তোমরা অনেকেই এই কোশ্চেনগুলো করে আমাকে পাঠিয়েছিলে, আমি তার ইভ্যালুয়েশনও করে দিয়েছিলাম। আজকে আমরা এই ভিডিওতে দেখে নেব প্রত্যেকটা যে কোশ্চেনের অ্যান্সার প্রপারভাবে কেমনভাবে করতে হয় এবং কিভাবে লিখলে আমরা ফুল মার্কস পাবো, ওই জিনিসটুকু তোমাদের সামনে তুলে ধরব। তো ফার্স্ট যে কোশ্চেন ছিল প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাস্ট কাকে বলে। তো প্রোটোপ্লাজম আর প্রোটোপ্লাস্ট এর ডেফিনেশান অনেকে বিভিন্নভাবে লিখেছে, অনেকে এই দুটো শুধু লিখে দিয়েছে, কিন্তু তার পাশাপাশি এখানে 2 নাম্বার ছিল, সেটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তো 2 নাম্বারের জন্য আমাদেরকে অনেক সঠিক এবং টু দ্য পয়েন্ট অ্যান্সার লিখতে হবে, যাতে আমরা ফুল নাম্বার পেতে পারি। তো প্রোটোপ্লাজম এবং প্রোটোপ্লাস্টের যদি আমরা ডেফিনেশান দেখি, তাহলে কি দেখতে পাবো এখানে, যে কোষ পর্দা দ্বারা বেষ্টিত অর্ধস্বচ্ছ দানাদার কলয়েডীয় সজীব বস্তুকে আমরা কি বলি, প্রোটোপ্লাজম বলি। অর্থাৎ একটা যদি প্ল্যান্ট সেল হয় কিংবা তার যদি অ্যানিমেল সেল হয়, আমরা এমনি বাহ্যিক দেখে বুঝতে পারি কেন এটা ষড়ভুজাকার, ওটা রাউন্ড কিংবা ওভাল শেপেড হয়। তো এই যে বাইরে প্ল্যান্ট সেলের বাইরে থাকবে সেল ওয়াল, তারপরে থাকবে কি সেল মেমব্রেন। আর যদি প্রাণী কোষ হয় তার ক্ষেত্রে কোষ পর্দা থাকে না, শুধু সেল মেমব্রেন থাকবে। তো কোষ পর্দা বাদ দিয়ে বাকি তরল যে বস্তুগুলো, অর্ধস্বচ্ছ দানাদার কলয়েডি যে বস্তু থাকবে তাকে আমরা প্রোটোপ্লাজম বলি। আর কোষ পর্দা যেটা আমরা কোষ প্রাচীর বাদ দিয়ে কোষের সংগঠিত প্রোটোপ্লাজমকে আমরা প্রোটোপ্লাস্ট বলি, তাই না। এবার এই প্রোটোপ্লাজম শব্দটির উদ্ভাবক কে ছিলেন, পারকিনজি 1840-তে। আর প্রোটোপ্লাজমের উপাদান আমরা দেখি মূলত জল, তারপর প্রোটিন থাকে, স্নেহ পদার্থ থাকবে, কার্বোহাইড্রেট, নিউক্লিক অ্যাসিড এগুলো থাকবে, এবং এর মধ্যে শতকরা 75 থেকে 90% থাকবে ওয়াটার মলিকুলস, এবং 10 থেকে 25 থাকবে অর্গানিক আর ইনঅর্গানিক মেটেরিয়ালস। এই সমস্ত জিনিসপত্র যদি আমরা সঠিকভাবে লিখি এবং পারলে আমরা এখানে এই পিকচারটাও দিয়ে দিতে পারি, যে বাইরে থাকবে সেল ওয়াল, তারপর থাকবে সেল মেমব্রেন, এই সেল মেমব্রেনের পরে থাকবে প্রোটোপ্লাজম, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে, যে প্রোটোপ্লাজম ইকুয়াল টু নিউক্লিয়াস প্লাস সাইটোপ্লাজম। অনেক সময় সাইটোপ্লাজমের ডেফিনেশনও দিয়ে দেয়, তাহলে আমরা প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াসকে যদি বাদ দিয়ে দিই তাহলে পরে থাকবে কে, সাইটোপ্লাজম। এইভাবে আমরা যদি লিখি তাহলে 2 মার্কস এখান থেকে ক্যারি করতে পারবো। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চানে, যেখানে ছিল সিনোসাইট এবং সিনসাইটিয়াম কাকে বলে। আমরা কম বেশি সবাই জানি যে একাধিক নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষকে আমরা সিনোসাইট বলি, আবার একাধিক নিউক্লিয়াসযুক্ত প্রাণী কোষকে আমরা সিনসাইটিয়াম বলি। এবার এখানে এক্সাম্পলটা মাস্ট দিতে হবে, যেমন মিউকোরের ক্ষেত্রে আমরা জানি যে মিউকোরের যে মাইসেলিয়ামগুলো, সেখানে সেপ্টাম থাকে না, যার কারণে একটা মাইসেলিয়ামের মধ্যে অসংখ্য নিউক্লিয়াস থাকে। এই জন্য মিউকোর, যেটা আমরা অনেকটা এইভাবেও দেখতে পাই, এইভাবে আমরা দেখতে পাই রাইজোফোর থাকবে এবং তার মাইসেলিয়ামগুলো থাকবে। সেই মাইসেলিয়ামগুলো কিন্তু সেপ্টাম থাকবে না, যার কারণে সেপ্টামবিহীন যে মাইসেলিয়ামগুলো তাতে অনেকগুলো নিউক্লিয়াস প্রেজেন্স থাকবে। এই জন্য তাকে আমরা কি বলি,
বহু নিউক্লিয়াসযুক্ত উদ্ভিদ কোষ, আর প্রাণী কোষ আমরা পেশি কোষ আমরা বহু নিউক্লিয়াস দেখতে পাই। এবার ছিল ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস কাকে বলে এবং কেন বলে। ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস যেটাকে আমরা ভাস্কুলার ক্রিপ্টোগ্যামস আমরা ডিরেক্টলি কাকে বলি, ফার্ন জাতীয় উদ্ভিদ বা যেটা টেরিডোফাইটকে আমরা বলে থাকি, টেরিডোফাইটকে আমরা বলে থাকি। তার কারণ আমাদেরকে অবশ্যই বলতে হবে যে ভাস্কুলার মানে নালিকা বান্ডিল, এদের ক্ষেত্রে ফার্স্ট টেরিস্ট্রিয়াল প্ল্যান্ট হিসাবে এদের জাইলেম আর ফ্লোয়েম দেখা যায়, যদিও জাইলেম ফ্লোয়েম কমপ্লিট নয়, কারণ জাইলেমে ভেসেল অ্যাবসেন্স থাকে, ফ্লোয়েমে সিবনল এবং সঙ্গীকোষ অ্যাবসেন্স থাকে। তাও এদের প্রথম সংবহন কলা হিসাবে জাইলেম ফ্লোয়েমের উপস্থিতি দেখা গেছিল। ক্রিপ্টোগ্যামস এর কথার অর্থ কী না, যাদের ফুল ফল বীজ কিছুই হয় না তাদেরকে আমরা ক্রিপ্টোগ্যামস বলি। এই তথ্যগুলো যদি আমরা তুলে ধরতে পারি তবে গিয়ে এখান থেকে আমরা 2 মার্কস ক্যারি করতে পারবো। এবার ব্রায়োফাইট উদ্ভিদকে কেন উভচর উদ্ভিদ বলে, এটা কোশ্চেন ছিল, কাকে এবং কেন উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ বলা হয়। তো উত্তর হয়ে যাবে ব্রায়োফাইটকে বা মোষ জাতীয় উদ্ভিদকে। কেন না, এরা মূলত ভিজে সেন্সেতে ঠান্ডা পরিবেশ, অর্থাৎ যেখানে হিউমিড থাকবে, শেডি রিজিয়ান অর্থাৎ ছায়াচ্ছন্ন পরিবেশ, ওই রকম পরিবেশে এরা জন্মাতে ভালোবাসে এবং এরা নিষেকের জন্য এদের ওয়াটারের প্রয়োজন হয়, জলের প্রয়োজন হয়। কেন প্রয়োজন হয় সেটাও আমাদেরকে বলতে হবে, তবে কি আমরা এখানে 2 নাম্বার পাবো। তো এদের যে রিপ্রোডাকশানের জন্য যে রিপ্রোডাক্টিভ অর্গান, মেল রিপ্রোডাক্টিভ অর্গান, তার নাম হচ্ছে এনথ্রিডিয়া। এই এনথ্রিডিয়া থেকে বাইফ্লাজেলেটেড এন্থ্রোজয়েড তৈরি হয়। কি হয়? দ্বিফ্লাজেলাযুক্ত কি তৈরি হয়? এন্থ্রোজয়েড। এই এন্থ্রোজয়েড যেটা দ্বিফ্লাজেলাযুক্ত বা দুটো ফ্লাজেলা থাকবে, এটা মুভ করার জন্য ডিম্বাণুর দিকে কী দরকার? ওয়াটারের প্রয়োজন হয়। জল থাকলে তবে গিয়ে এটা মুভ করতে পারবে। এই কারণে আমরা একে উদ্ভিদ রাজ্যের উভচর উদ্ভিদ বলি। এই জিনিসগুলো আমাদেরকে অবশ্যই বলতে হবে। এবার প্রশ্ন ছিল ডোলিপোর সেপ্টাম কাকে বলে, এটি কার দেখা যায়। তাহলে ডোলিপোর সেপ্টাম আমরা একটু আগে মাইসেলিয়াম কথা বলছিলাম যে মাইসেলিয়ামের মাঝখানে যারা বেসিডোমাইসিটিসের ক্ষেত্রে কি থাকবে? সেপ্টাম থাকবে। সেপ্টাম মানে ব্যবধায়ক প্রাচীর। তো এই ব্যবধায়ক প্রাচীর যারা বেসিডোমাইসিটিস, এই ব্যবধায়ক প্রাচীরটা তাদের ক্ষেত্রে কেমন দেখা যায়? ডোলিপোর সেপ্টাম হিসাবে দেখা যায় বা ডোলিপোর ব্যবধায়ক হিসাবে দেখা যায়। কেমন না, দেখতে পাচ্ছি আমরা এই যে প্রাচীরের মাঝখানে এখানে একটা ব্যবধায়ক রয়েছে, তার মাঝখানে এখানে ফাঁকা রয়েছে, সেই ফাঁকাটাকে ঘিরে একটা টুপির মতন আবরণী থাকে এবং সেই টুপির মধ্যে কিন্তু ফাঁকা একটা পোর থাকবে, যেটা কি করবে? দুটো সেলের মধ্যে কানেক্টিভিটি রক্ষা করবে, সাইটোপ্লাজমীয় কানেক্টিভিটি এবং নিউট্রিয়েন্ট মুভমেন্টের জন্য। তো যেহেতু এটা ডোলিপোর বলা হচ্ছে, কার ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা না? বেসিডিওমাইসিটিস শ্রেণীভুক্ত ছত্রাকের ক্ষেত্রে। আর উদাহরণ কী হবে? এগারিকাস বাইস্পোরাস। নেক্সট কোশ্চেন ছিল এখানে মেসোজোম কাকে বলে এবং ম্যাগনেটোজোম কাকে বলে। মেসোজোম বলতে আমরা গ্রাম পজিটিভ যারা ব্যাকটেরিয়া, ওদের কোষে এক বা একাধিক স্থানে প্লাজমা পর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে সাইটোপ্লাজমের অভ্যন্তরে প্রবেশ করে একই সঙ্গে এর তলক্ষেত্র বৃদ্ধি করে দেয়। আমরা যদি দেখি পিকচার ড্র করে, যদি একটা আমরা ব্যাকটেরিয়াকে আঁকার চেষ্টা করি, তাহলে এই ব্যাকটেরিয়ার সেলগুলোর মাঝখানে আমরা কি দেখতে পাবো না? এর মাঝখানে কিছু কোষগুলো ভেতরের দিকে বৃদ্ধি হয়ে গিয়ে একটা আঙ্গুলের প্রবর্ধকের মতন স্ট্রাকচার তৈরি করে। এই আঙ্গুলের প্রবর্ধকের মতন স্ট্রাকচারগুলোকে আমরা কি বলি? মেসোজোম বলি। এছাড়া আমরা কম বেশি সবাই পড়েছি এখানে যে ব্যাকটেরিয়ার কোষে কি থাকবে? সেলফ রেপ্লিকেটিভ সার্কুলার এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ, যেটাকে আমরা প্লাজমিড বলি। এছাড়া এদের একটা সেলফ ক্রোমোজোম থাকে। তো এর যদি আমরা স্ট্রাকচার ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে এটা প্লাজমিড, এটা ব্যাকটেরিয়াল ডিএনএ এবং এটাকে আমরা কি বলি? মেসোজোম বলি, মেসোজোম। এবার এই মেসোজোম মূলত তাহলে কোষপর্দা ভেতরের দিকে ভাঁজ হয়ে গিয়ে সাইটোপ্লাজমের অভ্যন্তরে প্রবেশ করে এবং দেখতে পাচ্ছি যেহেতু এরা আঙ্গুলের প্রবর্ধকের মতন হয়েছে, তাহলে এখানে সারফেস এরিয়াটা কিন্তু অনেকটা বেড়ে গেছে, তাই না? বা ক্ষেত্রফলটা অনেকটাই বেরিয়ে গেছে। কারণ এরা যদি সোজা থাকতো তাহলে তার যে লেন্থ হতো, এখানে যে যেরকম আঙ্গুলের প্রবর্ধকের মতন করার জন্য এখানে সারফেস এরিয়াটা অনেকটাই ইনক্রিজ করে গেছে। এবং এটা মূলত আমরা জানি যে এরা প্রোক্যারিওটিক ব্যাকটেরিয়া আছে, প্রোক্যারিওটিক
ব্যাকটেরিয়া প্রোক্যারিওটিক হওয়ার জন্য এর মধ্যে পর্দা ঘেরা কোষীয়ঙ্গাণু অনুপস্থিত থাকে, যে কারণে মেসোজোম নাকি এদের রেসপিরেশানে হেল্প করে এবং এটিপি প্রোডাকশানে সাহায্য করে। বোঝা গেছে? এটা আমাদেরকে বলতে হবে। এবার ম্যাগনেটোজোম কাকে বলে? না, ম্যাগনেটোস্পাইরিলিয়াম জাতীয় কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া রয়েছে। ওই ম্যাগনেটোস্পাইরিলিয়াম নামক গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার শরীরে এক ধরনের চুম্বকধর্মী পদার্থ উপস্থিত দেখা যায়, যেটাকে বলা হয় কি ম্যাগনেটাইট, যার সংকেত কি Fe3O4। এই পদার্থ উপস্থিত থাকার জন্য এরা ম্যাগনেটোটেকটিক চলন দেখাতে পারে। অর্থাৎ ম্যাগনেট আমাদের জানি যে পৃথিবীতে একটা চুম্বকীয় একটা পদার্থ, যার নর্থ পোল এবং সাউথ পোল রয়েছে। তো এই পৃথিবীর যে চুম্বকীয় পদার্থ অনুযায়ী এই যে ম্যাগনেটোজোম পদার্থ রয়েছে, এই জন্য ম্যাগনেটোস্পাইরিলিয়াম ব্যাকটেরিয়া সে ম্যাগনেটোটেকটিক চলন দেখাতে পারে। এছাড়াও আমরা দেখি যে কোষে হাইড্রোজেন পারঅক্সাইড এর ক্ষতিকারক যে ভূমিকা রয়েছে, সেটা ম্যাগনেটোজোম কী করছে, সেই ভূমিটাকে নষ্ট করে দিচ্ছে। এবার নেক্সট কোশ্চেন ছিল এরগোস্টিক বা আর্গোস্টিক পদার্থ কাকে বলে, এর কোষের গুরুত্ব কোথায়? তো কোষের মধ্যে বিশেষ করে উদ্ভিদ কোষের সাইটোপ্লাজমে বিপাকজাত, মানে যখন বিপাক ক্রিয়া হয় তখন এক প্রকারের জড় বস্তু দ্রবীভূত এবং কঠিন বস্তুরূপে অবস্থান করে। এই সাইটোপ্লাজমের জড় বস্তুকে আমরা কি বলি? এরগোস্টিক বা নির্জীব বস্তু এদেরকে বলে থাকি। তো এদের গুরুত্ব কোথায়? না, এরা অভিস্রব নিয়ন্ত্রণ। তো বুঝতেই পারছো যে একটা সেলের মধ্যে যখন কোনো এই ধরনের বস্তু তৈরি হবে, তাহলে তার সলিড পোটেনশিয়ালটাকে বাড়িয়ে দিবে, অর্থাৎ অভিস্রবণীয় ঘনত্ব যেটা বাড়বে। তো ওই অভিস্রব নিয়ন্ত্রণে এবং বিভাগীয় কাজের সুষ্ঠু নিয়ন্ত্রণের জন্য এই পদার্থের গুরুত্ব আমরা লক্ষ্য করি। এবার রাইবোফোরিন কি এবং এর কাজ? তো রাইবোফোরিন আমরা এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অর্থাৎ যেটাকে আমরা ER বলে থাকি, এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের সঙ্গে ট্রান্সফারেজ প্রোটিন অংশকে একসঙ্গে যুক্ত থাকলে তাকে আমরা কি বলি? রাইবোফোরিন বলি। এবার এই রাইবোজোমের আমরা জানি রাইবোজোমের দুটো ইউনিট থাকে, একটা স্মল ইউনিট, একটা লার্জ ইউনিট। যদি প্রোক্যারিওটিক হয় তাহলে 70S প্রকৃতির হয়, তার দুটো ইউনিট ভাগ থাকে, একটা 50S 30S। আর যদি ইউক্যারিওটিক হয় তাহলে তাকে আমরা 80S বলে থাকি, তার থাকবে 60X এবং 40S। তো লার্জ ইউনিটের অধঃকের সঙ্গে যুক্ত থাকবে এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, এবং তার সঙ্গে রাইবোফোরিন যুক্ত হলে তখন সেটা প্রোটিন সিনথেসিসে হেল্প করবে। এই সমস্ত কথাগুলো যদি আমরা বলি তাহলে আমরা এখান থেকে 2 নম্বর পেতে পারি। এবার সেমি অটোনমাস অর্গানেলস বা অর্ধ স্বয়ংক্রিয় কোষীয়ঙ্গাণু কাকে বলে? দুটি উদাহরণ চাওয়া হয়েছিল। তো মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্টকে আমরা সেমি অটোনমাস বা অর্ধ স্বয়ংক্রিয় কোষীয়ঙ্গাণু বলি। তার কারণ আমরা জানি যে এরা এন্ডোসিম্বায়োটিক থিওরির মাধ্যমে তৈরি হয়েছে। এন্ডোসিম্বায়োটিক থিওরির মাধ্যমে তৈরি হয়েছে কেন? না, মনে করা হয় যে মাইটোকন্ড্রিয়া এবং ক্লোরোপ্লাস্ট আগে একটা প্রোক্যারিওট ছিল, এরা ইউক্যারিওটিক সেলে, আমরা জানি যে মাইটোকন্ড্রিয়া প্ল্যান্ট সেল প্লাস অ্যানিমেল সেলে দেখা যাবে, ক্লোরোপ্লাস্ট শুধুমাত্র প্ল্যান্ট সেলে দেখা যায়। তো এরা যেহেতু আমাদের ইউক্যারিওটিক সেলে এন্টার করে গিয়ে এরা গুরুত্বপূর্ণ ফাংশন পালন করে, এই জন্য এদেরকে আমরা আমাদের যে ইউক্যারিওটিক সেলগুলো এন্ডোসিম্বায়ন্ট করে রেখে দিয়েছে। তো এদের যেহেতু এরা প্রোক্যারিওটিক ছিল, তো এদের নিজস্ব DNA RNA ছিল এবং প্রোটিন ছিল। এরা যখন সেলের মধ্যে এন্টার করে গেছে, তো আমাদের যে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস দ্বারা এই সেলের ফাংশনটা নিয়ন্ত্রিত হয়, তার পাশাপাশি এদের নিজস্ব DNA RNA নিজের কাজ কিছু কর্ম কিছু করে নেয়। এই জন্য এদেরকে আমরা কি বলি? যে সেমি অটোনমাস অর্গানেলস বা অর্ধ স্বয়ংক্রিয় কোষীয়ঙ্গাণু বলে থাকি। লাস্ট কোশ্চেন ছিল এখানে যে কোয়ান্টোজোম কাকে বলে? কোয়ান্টোজোম আমরা ফটোসিনথেটিক একটা ইউনিটকে আমরা কোয়ান্টোজোম বলি। তো এটা মূলত বুঝতে গেলে আমাদেরকে একটু ক্লোরোপ্লাস্টের স্ট্রাকচার জানতে হবে। আমরা জানি ক্লোরোপ্লাস্ট একটা ডাবল মেমব্রেনাস একটা কোষীয়ঙ্গাণু। তো এই কোষীয়ঙ্গাণু যে ইনার মেমব্রেন সেটা ফোল্ড হয়ে গিয়ে কোষের মধ্যে কি তৈরি করে? ফটোসিনথেটিক যে ইউনিটগুলো তৈরি করে। আমরা জানি এর মধ্যে থাইলাকয়েড মেমব্রেন থাকবে, এবং এই থাইলাকয়েড মেমব্রেনে আমরা দেখতে পাই যে বিভিন্ন রকম ফটো সিস্টেমগুলো উপস্থিত দেখতে পাই। এই থাইলাকয়েডগুলো আবার নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড হয়ে অবস্থান করতে পারে, তাই না? নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড হয়ে অবস্থান করতে পারে। এবার এই থাইলাকয়েড মেমব্রেন, এখানে ফটো সিস্টেমগুলো আমরা ডিসেকশন করলে এটাকে বলবো কি? স্ট্রোমা। এটা প্রত্যেকটাকে বলা হচ্ছে কি থাইলাকয়েড, এবং একটাকে বলা হচ্ছে গ্রানা।
এটা স্ট্রোমা লেমেলি, আর এগুলোকে আমরা কী বলবো আনস্টেকড গ্রানা লেমেলি, আর এদিকে যেগুলো ভিতরের দিকেগুলো বলা হচ্ছে কি স্টেকড গ্রানা লেমেলি। এবার যেটা আমাদের প্রশ্ন ছিল যে কোয়ান্টোজোম অর্থাৎ এই যে থাইলাকয়েড মেমব্রেন তার মধ্যে অ্যান্টেনা মলিকুলস থাকবে, সেখানে ক্লোরোফিল বা বিভিন্ন ফটোসিস্টেমগুলো থাকবে, তো এটা পুরোটাকে আমরা একটা কি বলি কোয়ান্টোজোম, যেটা ফটোসিনথেটিক ইউনিট হিসাবে কাজ করে। এখানে বিশেষ করে লাইট ডিপেন্ডেন্ট রিয়াকশান হয়ে থাকে, তাই না, অর্থাৎ এখানে লাইট রিয়াকশান হয়ে থাকে, অর্থাৎ কোয়ান্টোজোম যেটা থাইলাকয়েডের ক্লোরোফিল অনুসমন্বিত একটা ঘনীভূত দানাদার কণিকা, যেটা কিনা কোয়ান্টোজোম নামে পরিচিত। আপাতত আমরা ফার্স্ট যে টেস্ট ছিল অর্থাৎ জেনারেল বটানি, সেখান থেকে যে কোশ্চানগুলো ছিল তার এই 10টি কোশ্চান যে টেস্ট নেওয়া হয়েছিল, আশা করি তোমাদেরকে কিভাবে লিখতে হবে তার একটা আইডিয়া ব্রিফলি আমি দিয়ে দিলাম। এবার নেক্সট যে টেস্টগুলো নেওয়া হবে এইভাবে আমরা পরপর সলিউশন দিতে থাকবো। ধন্যবাদ।